দেখো, এটা শুরু করা যাক। দেখো, তোমাদের বায়োলজি যেটা তোমাদের আলোচনা করছিলাম আজকে, ইউটিউবের জন্য 4 নম্বর ক্লাস। আর এখানে আমরা বেশ কিছু থিওরি নিয়ে আলোচনা করব, আর স্পেশালি এএনএম জিএনএম। আর এর মধ্যে কি কি আছে চলো আমরা দেখি। ফার্স্ট দেখো, এখানে তোমাদের অনলাইনার হিসাবে বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে। এগুলো প্রতিটা তোমাদের এএনএম জিএনএম যে নার্সিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে, এবং যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রেও হেল্পফুল হবে। প্রথম দেখো, আমরা উদ্ভিদ এবং প্রাণীর সংবহন, এখানে সংবহন নিয়ে আলোচনা করব। প্রথম দেখো, আমি অনলাইনারগুলো পড়ছি, তোমরা ভালো করে শুনবে। আমাদের এইভাবে প্রতিটা, তোমরা যদি দেখো এইভাবে সংবহনের মধ্যে যে হৃৎপিণ্ড এবং রক্ত এগুলো যেগুলো পড়ে প্রতিটা কিন্তু এখানে আলোচনা করা আছে। ফার্স্টে আমরা যেটা করব, এই উদ্ভিদ এবং প্রাণী সংবহনের মধ্যে দেখো, উদ্ভিদ আর প্রাণী সংবহনের মধ্যে উদ্ভিদের রসের উৎসের জন্য দায়ী জাইলেম কলা। দেখো, এখানে জাইলেম ফ্লোয়েম নিয়ে একটা কোশ্চেন আসে, উদ্ভিদের সংবহন কলা জাইলেম আর ফ্লোয়েম। এটা আছে যে জাইলেমের কাজ কি আর ফ্লোয়েমের কাজ কি। জাইলেমের কাজ হচ্ছে তোমাদের কি করা বলো, জল সংবহন। আর জল এবং খনিজ পুষ্টি যেগুলো আছে সেগুলো হচ্ছে জাইলেমের মাধ্যমে পরিবাহিত হয়। আর যে ফ্লোয়েম আছে, ফ্লোয়েমের মাধ্যমে হচ্ছে খাদ্যবস্তু সংবাহিত হয়। আর একটা কোশ্চেন আসে যে জাইলেম হচ্ছে তোমাদের, জাইলেমের যে প্রবাহটা সেটা একমুখী হয়ে থাকে। একমুখী মানে তোমাদের মানে নিচে থেকে অর্থাৎ মূল থেকে কিন্তু জল বা খনিজ পুষ্টিগুলো সেগুলো কিন্তু মাটির ওপরে মানে গাছের সমস্ত জায়গায় পৌঁছে দেয়। সমস্ত জায়গায় বলতে নিচে থেকে গাছের কিন্তু ওপরে তোলে। আর ফ্লোয়েম যেটা খাদ্যবস্তু, এটা কিন্তু একমুখী কেন বলা হলো জাইলেমকে, কারণ এটা নিচে থেকে ওপরেই ওঠে, মানে এটা ওয়ান ওয়ে। কিন্তু ওপর থেকে আবার জল নিয়ে যেটা বেঁচে গেল সেটা নিয়ে যে নিচে নেমে পড়বে এরকম ব্যাপার না। আর ফ্লোয়েম যেটা আছে খাদ্যবস্তু, বিশেষ করে তোমাদের খাদ্যবস্তুর মধ্যে আমরা যদি দেখি এটা প্রতিটা জায়গায় পৌঁছে দেয়। এর প্রভাবটা কিন্তু একমুখী না, মানে এটা খাদ্যবস্তু তুমি ভাবো, পাতায় উৎপাদন করা খাদ্য গাছের, সেটা যেমন পাতার গাছের সমস্ত জায়গায় সে মূল বলো বা বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছে দেয়। তার মানে দেখলাম জাইলেম আর ফ্লোয়েমের পার্থক্যটা আমরা বুঝতে পেলাম। এবার ফ্লোয়েম কলার কাজ দেখো, সেগুলোই দেওয়া আছে। ফ্লোয়েম পাতায় প্রস্তুত খাদ্যরস উদ্ভিদের সমস্ত অংশে ছড়িয়ে দেওয়া হচ্ছে ফ্লোয়েমের কাজ। পরিণত অবস্থায় মানুষের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন হয় এবং দ্বি অবতল হয়। এই কোশ্চেনটা আসে অনেক সময় পরীক্ষায়, যে মানুষের লোহিত রক্তকণিকা মানে নিউক্লিয়াস আছে না নেই, অর্থাৎ নিউক্লিয়াস বিহীনের মধ্যে কোনটা বলে অপশান থাকে। এবার মানব হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে যায় ফুসফুসীয় ধমনী পথে। হৃৎপিণ্ড নিয়ে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের, আমি তবু একবার স্ট্রাকচারটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে হৃৎপিণ্ডের যে 4টি প্রকোষ্ঠ আছে, এই 4টি প্রকোষ্ঠের মধ্যে মানে তোমরা যে দিক থেকে দেখছো তোমার ডান এদিকটা বাম পড়ে যায়, মানে এদিকটা হচ্ছে বাম অলিন্দ, আর এটা কি বলো বাম নিলয়। আর এখানে দেখো ঠিক উল্টোটা হবে, মানে ডান অলিন্দ আর হচ্ছে ডান নিলয়। এবার দেখো, রক্ত সংবহন আমরা জানি এই হৃৎপিণ্ড মূলত হচ্ছে পাম্পিং মেশিনের মতো কাজ করে। মানে তোমাদের আমাদের যে বিশেষ করে রক্ত অর্থাৎ শুদ্ধ রক্তটা যেটা ফুসফুস পিউরিফিকেশন করে, মানে ফুসফুস কি করে, ধরো এখানে ফুসফুস আছে, ফুসফুস পিউরিফিকেশনের কাজ করে। মানে রক্তটাকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে রক্ত সারা দেহ থেকে আসছে, সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাকে কি করে দেয়, O2 যুক্ত করে দেয়। মানে এটাই পিউরিফিকেশন বলছে। এই O2 যুক্ত করে দেওয়ার পরই কিন্তু সে ফুসফুসটা পিউরিফিকেশন করার পর হৃৎপিণ্ডকে দেয়, এবং হৃৎপিণ্ড সারা শরীরে রক্তটাকে ছড়িয়ে দেয়। এবার কাজটা কিভাবে করে দেখো, এই যে বাম অলিন্দ আর বাম নিলয় বললাম, এখানের মধ্যে যদি কাজটা দেখো, এই যে বাম অলিন্দ আর বাম নিলয় এর মধ্যে একটা কপাটিকা থাকে যেটার নাম হচ্ছে দ্বিপত্র কপাটিকা। এটা অনেক সময় জিজ্ঞাসা করে যে দ্বিপত্র কপাটিকার অবস্থান, সেটা হচ্ছে বাম অলিন্দ আর হচ্ছে বাম নিলয় দুটোর মাঝখানে, এটা কপাটিকা যেটার মধ্যে রক্তের আদান প্রদান হয়। আর এখানেও দেখো সেম ভাবে এই ডান অলিন্দ আর ডান নিলয় এর মাঝে থাকে ত্রিপত্র কপাটিকা, মানে তিনটে দেখো পাল্লা আছে। ওটা যেমন দুটো দেখেছিলাম দ্বিপত্র কপাটিকা, এখানে হচ্ছে ত্রিপত্র কপাটিকা। এগুলোকে জিজ্ঞাসা করা হয় পারবে এটা কোথায় থাকে। দেখো আমরা দেখতে পাচ্ছি ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে। আর এই দেয়ালটা প্রচুর ঠিক হয়, যেটার নাম একটা আছে সেপ্টাম বলা হয়, সেপ্টাম। এই দেয়ালটার নাম হচ্ছে সেপ্টাম। এটা হচ্ছে প্রচুর মোটা, কারণ এই মোটার জন্যই রক্তটা মানে এখানে যেহেতু নিচের এই প্রকোষ্ঠগুলো চাপ থাকে প্রচুর রক্তে। কারণ আমাদের মানব হৃৎপিণ্ড যেটা আমরা দেখতে পাচ্ছি 4টে প্রকোষ্ঠ, যেমন সরীসৃপদের মধ্যে তোমরা দেখতে পাবে 3টে প্রকোষ্ঠ,
বেশিরভাগ ক্ষেত্রে, কিছু উপচরদের 3টে প্রকোষ্ঠ থাকে, কিন্তু বেশিরভাগ সরীসৃপদেরই 3টে প্রকোষ্ঠ হয়। আর আমাদের হিউম্যানদের অর্থাৎ স্তন্যপায়ীদের কিন্তু বেশিরভাগ আমরা 4টে প্রকোষ্ঠ দিই। এই 4টে প্রকোষ্ঠের মধ্যে দেখো আমরা এই 4টে প্রকোষ্ঠের রক্তের যে আদান প্রদানটা হয় সেটা পরীক্ষায় দেয়। আমি তোমাদের বলে দিই, এইখানে যেটা আছে, যেমন আমি তোমাদের এই দিকটা আমরা বাম অলিন্দ আর বাম নিলয়, এই দুটো হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে কাজ করে, মানে পিউরিফায়ার্ড যে ব্লাডটা অর্থাৎ যেটা ফুসফুস আমাদের দিচ্ছে এই হৃৎপিণ্ডকে, সেইটা নিয়ে কাজ করে এই বাম অলিন্দ আর বাম নিলয়। আর এই দিকটা হচ্ছে যা রক্তের কাজ হবে সেটা হচ্ছে CO2। মানে তোমরা যদি দেখো এই ফুসফুস প্রথমে এই যে O2 যুক্ত রক্তটাকে পিউরিফিকেশন করার পর এই প্রকোষ্ঠে প্রথম O2 যুক্ত রক্ত প্রবেশ করে। আমি শর্টে বলছি, তোমাদের এই জায়গাটা কিন্তু লাগে। O2 যুক্ত রক্ত ফার্স্ট প্রবেশ করে কোন প্রকোষ্ঠে, সেটা হচ্ছে বাম অলিন্দ। তারপর দেখো দ্বিপত্র কপাটিকা হয়ে অক্সিজেন যুক্ত রক্তটা এই প্রকোষ্ঠে চলে যায়, এই প্রকোষ্ঠটার নাম হচ্ছে বাম নিলয়। তাহলে দেখো অক্সিজেন যুক্ত রক্ত এদিকে কাজ হচ্ছে, যা হচ্ছে মনে রাখবে হৃৎপিণ্ডে যা ঢোকে সেটা হচ্ছে শিরাপথে, আর হৃৎপিণ্ড থেকে যা বের হয় সেটা হচ্ছে ধমনী পথে। মানে হৃৎপিণ্ড থেকে বের হয়ে সেটা ধমনী পথে কিন্তু সারা শরীরে ছড়িয়ে যাবে। মানে দেখো অক্সিজেন যুক্ত রক্ত দ্বিপত্র কপাটিকে এখানে একটা চাপ পড়ে, অক্সিজেন যুক্ত রক্ত যখন জমা হয় এবং জমা হওয়ার পর সেটা কিন্তু এই প্রকোষ্ঠে চলে যায়, এই প্রকোষ্ঠ হয়ে সেটা ধমনী পথে কিন্তু চলে যাবে সারা শরীরে, এবং সারা শরীর থেকে আবার দেখো CO2 যুক্ত রক্তটা কালেক্ট করে প্রথম এই প্রকোষ্ঠে প্রবেশ করে, যেটা হচ্ছে CO2 যুক্ত রক্ত। এবার কোশ্চেন আমাদের থাকবে CO2 যুক্ত রক্তটা ফার্স্ট প্রবেশ করছে কোন প্রকোষ্ঠে, সেটা দেখো আমরা দেখতে পাচ্ছি এই প্রকোষ্ঠে কিন্তু প্রবেশ করছে। আর একটা কোশ্চেন দেয় তোমাদের, CO2 যুক্ত রক্ত দেখো এই প্রকোষ্ঠ থেকে তারপর ত্রিপত্র কপাটিকা হয়ে চলে যায় এই প্রকোষ্ঠে, মানে আমাদের ডান নিলয়, এবং এখান থেকেই কিন্তু ফুসফুসে যায়। সেটা কি রক্ত যাচ্ছে দেখো আমরা দেখতে পাচ্ছি CO2 যুক্ত রক্ত। এই CO2 যুক্ত রক্তটাকে নিয়ে কিন্তু কাজ করবে কে, ফুসফুস। এইভাবেই কিন্তু পিউরিফিকেশন করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, আমরা যেটা পড়েছি। হৃৎপিণ্ড নিয়ে অনেক কিছু বলা যায়, তবু আমি তোমাদের এটা শর্টেতে যাতে মনে রাখতে পারো সেইটুকুটা বললাম, এখানটা একটু মনে রাখবে। এবার দেখো তোমাদের এই যা আচ্ছা নেক্সট পেজে যাই। দেখো এখানে আরেকটা আছে যে রক্তের দুটি অজৈব উপাদান, যেটা সোডিয়াম পটাশিয়াম। রক্তের মধ্যে অজৈব উপাদান হিসাবে কি থাকে, সোডিয়াম এবং পটাশিয়াম। আর দেখো মানব হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত সমৃদ্ধ রক্ত ফুসফুসে যায় এবং ফুসফুসীয় ধমনী পথে। ঠিক আছে, আমি তোমাদের বললাম ফুসফুসে যাচ্ছে, তাহলে কি পথে, ফুসফুসীয় ধমনী। আমি তোমাদের বললাম হৃৎপিণ্ডে যা ঢুকবে সেটা শিরাপথে, এক্সেপশন আছে অবশ্যই। আর হৃৎপিণ্ড থেকে যা তোমাদের মানে বের হবে এই সেগুলো কি পথে যাবে বলো, ধমনী পথে, মানে CO2 যুক্ত রক্তটা। দেখো এখানে বলে দিচ্ছে যে হৃৎপিণ্ড, মানব হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ফুসফুসে যায় ফুসফুসীয় ধমনী পথে। ঠিক আছে, এবার দেখো রক্তের দুটি অজৈব উপাদান সোডিয়াম এবং পটাশিয়াম, এবং রক্তের দুটি জৈব উপাদান কি কি, গ্লুকোজ এবং অ্যালবুমিন। এগুলো একটু মনে রাখতে হবে, তোমাদের অনলাইনার হিসেবে আছে, এগুলো পড়ে নিতে হবে। নেক্সট দেখো আমরা দেখি নেক্সট পেজে। এবার এখানটা দেখো রক্তে অবস্থিত ফ্যাট, সেটা হচ্ছে কোলেস্টেরল আর হচ্ছে প্রশমিত ফ্যাট। রক্তের নাইট্রোজেন গঠিত পদার্থ ইউরিয়া আর হচ্ছে ইউরিক অ্যাসিড যেগুলো থাকে, দেখো ইউরিয়া আমাদের মূত্রের মাধ্যমে বের হয় ইউরিয়া, ইউরিক অ্যাসিডটাও থাকে অল্প পরিমাণে। কিন্তু যদি দেখো অ্যামোনিয়া, আমরা অ্যামোনিয়া তিনটে যেটা দেখি আমাদের শরীরে অ্যামোনিয়া তৈরি হয়, ইউরিয়া আর এগুলো নাইট্রোজেন ঘটিত সব, আর ইউরিক অ্যাসিড এগুলো সব কি নাইট্রোজেন ঘটিত, মানে N2 ঘটিত রেশন পদার্থ, যেগুলো আমাদের শরীরে লাগে না, শরীর থেকে বের করে দেওয়া লাগে। আর বের করে দিতে গেলে কি করতে হবে, এই অ্যামোনিয়া আমাদের শরীরে তৈরি হচ্ছে, কিন্তু এটা টক্সিক, প্রচণ্ড কিন্তু বিষ অ্যামোনিয়া। সেই জন্য অ্যামোনিয়াটা শরীরে তৈরি হলেও ডাইরেক্টলি আমরা শরীর থেকে বের করতে পারি না অ্যামোনিয়াকে, কারণ অ্যামোনিয়াকে ডাইরেক্টলি শরীর থেকে বের করতে গেলে প্রচুর জল দরকার আছে। আর এই অ্যামোনিয়াকে ডাইরেক্টলি যারা বের করে, যারা জলচর, বিশেষ করে যারা প্রচুর জল এফোর্ড করতে পারে, তারা শরীর থেকে বের করে অ্যামোনিয়াকে, কারণ এতে অনেক জল লাগে, মানে প্রচুর জল লাগছে এতে অ্যামোনিয়াকে ডাইরেক্টলি বের করতে গেলে রেশন পদার্থ হিসাবে। তারপর দেখো ইউরিয়াকে বের করতে গেলে মাঝারি পরিমাণ জল লাগে, মাঝারি। যারা অ্যামোনিয়াকে ডাইরেক্টলি শরীর থেকে বের করে তাদের বলা হয় অ্যামোনোটেলিক অ্যানিম্যাল। আর ইউরিয়াকে যারা বের করে ইউরিওটেলিক অ্যানিম্যাল, আর ইউরিক অ্যাসিডকে যারা বের করে ইউরিকোটেলিক অ্যানিম্যাল। যাই হোক, তোমাদের এই ইউরিয়াকে বের করতে গেলে মাঝারি পরিমাণ জল লাগছে, আর এই মাঝারি পরিমাণ জল আমরা এফোর্ড করতে পারি, মানে আমরা নিতে পারি। সেই জন্য আমাদের শরীরে অ্যামোনিয়া তৈরি হলে আমাদের যকৃৎ আছে, যকৃৎ কিন্তু কি করে, এই অ্যামোনিয়াকে কনভার্ট করে ইউরিয়াতে পরিণত করে দেয়, যাতে করে আমাদের ক্ষেত্রে বের করতে সুবিধা হয়।
আর ইউরিক অ্যাসিড যেটা আছে দেখো, এটা বিশেষ করে বার্ডস বা আরও কিছু আছে যারা কিন্তু ইউরিক অ্যাসিডকে বের করে। ইউরিক অ্যাসিডকে বের করার জন্য খুব কম পরিমাণ জল লাগে, খুব কম পরিমাণ জল লাগে ইউরিক অ্যাসিড ত্যাগ করে। ইউরিক অ্যাসিড ত্যাগ করে যারা, তাদের সেই জন্য মল হচ্ছে অনেক থকথকে নেয় হয়, থকথকে, এবং যেটা বলে থাকি আমরা পেস্টের নয়, যেটাকে বলতে হবে পেস্ট আকারে, সেরকম টাইপের হয় পাখিদের ক্ষেত্রে বিশেষ করে এগুলো দেখতে পাই। এবার দেখো তোমাদের এগুলো আমরা তাহলে পড়ে নিলাম, নাইট্রোজেন ঘটিত রেশন পদার্থ যেটা থাকতে পারে কি কি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড যেগুলো পড়ে এর মধ্যে। রক্তকণিকার উৎস দেখো, রক্তকণিকার উৎসস্থল কোথায়? লাল অস্থিমজ্জা, যেটাকে বলা হয় রেড রেড বোন ম্যারো, বোন ম্যারো, রেড বোন ম্যারো। এই রেড বোন ম্যারো কোথায় পাওয়া যায়? যদি আমাদের হাড় যে আছে না, হাড়ের মধ্যে আমাদের কিন্তু এই লাল অস্থিমজ্জা অর্থাৎ রেড বোন ম্যারো কিন্তু থাকে, যেখানে রক্তটা কিন্তু তৈরি হয়। আরবিসি হচ্ছে লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে, রেড ব্লাড কর্পাসেল যেটা। আর আরবিসি যেটা তৈরি হচ্ছে আমাদের কিন্তু এই অস্থিমজ্জায়। আর কিন্তু তোমাদের ধ্বংস হয় কোথায়? প্লিহাতে, প্লিহাতে কিন্তু ধ্বংস হয়। আরবিসির কবরখানা বলা হয় প্লিহাকে। এই যে তথ্যগুলো দিচ্ছি তোমরা একটু মনে রাখবে, আরবিসির কবরখানা, কবরখানা বলা হয় কাকে? এই প্লিহাকে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে দেখবে আর প্লিহাতে রক্তটা তৈরি হয়। যাই হোক, এবার দেখো লোহিত রক্তকণিকা ধ্বংসস্থল দেখো যকৃৎ এবং প্লীহা দেয়াই আছে, যকৃৎ এবং প্লীহা। যকৃতেও কিছু হয়ে থাকে এবং প্লীহাতে কিন্তু বেশিরভাগ। প্লীহাটা মেন হিসেবে আমরা দেখি, সেই জন্য আরবিসির কবরখানা বলে থাকি আমরা। চলো এখান পর্যন্ত আমরা বললাম, নেক্সট পেজটাই চাই। নেক্সট পেজে দেখো আমাদের যেটা আছে, রক্ত অস্বচ্ছ কীরকম হয়ে থাকে? লবণাক্ত এবং ক্ষারধর্মী হয়ে থাকে। আর তরল কি একটা সংযোজক কলা। রক্ত তাহলে আমরা দেখলাম কি, রক্ত কি বলে অপশন থাকবে, তাহলে তরল সংযোজক কলা। রক্তের পরিমাণ 5000 সিসি বা 5 লিটার সুস্থ স্বাভাবিক যারা আছে প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে, এটা আমরা দেখতে পাই। মানে আমাদের যা টোটাল বডি ওয়েট তার 7% হয়ে থাকে রক্ত। আর রক্তের উপাদান কি থাকে? রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, প্লেটলেটস যেটা। এবং স্বাভাবিক রক্তচাপ কত আমরা এটা জানি, 120/80, যেটা mmHg। আর লোহিত রক্তকণিকার সংখ্যা পুরুষদের ক্ষেত্রে দেখো 4.5, তোমাদের 4.5 মিলিয়ন, বা তোমাদের এটা ছিল থেকে, মানে এটা সরি থেকে 4.5 থেকে 5, আর এটা হচ্ছে মিলিয়ন বা ঘন মিলি। আর স্ত্রীদের ক্ষেত্রে 4 থেকে 4.5 মিলিয়ন বা ঘন মিলি। দেখো এগুলো কিন্তু ভালো করে পড়বে, তোমাদের লাগবে এগুলো। একটু ডিটেলস দিলাম তোমাদের, এমসিকিউতে তোমাদের ডিটেলস হচ্ছেই এমনি প্র্যাকটিস, এগুলোকেও করতে হবে। আর লোহিত রক্তকণিকার কাজ কি? প্রধানত অক্সিজেন আর CO2 পরিবহন, এটা কিন্তু প্রধানত কাজ লোহিত রক্তকণিকা। আর অন্যান্য বস্তুও পরিবহন করে। শ্বেত রক্তকণিকার সংখ্যা দেখো 5000 থেকে 1000 ঘন মিলিলিটার। এটা কিন্তু সংখ্যাটা শ্বেত রক্তকণিকার সংখ্যা। এই জায়গাগুলো বুঝতেই পারছো প্রচুর ইম্পর্টেন্ট হয়ে যাবে, এগুলো পড়তে হবে তোমাদের। আর নেক্সট দেখো তোমাদের যেটা আছে, এখানটা একটু বলে দিই। রক্তে আমরা যদি দেখি, ব্লাডের মধ্যে প্লাজমা থাকে 55%, আর সেলস থাকে, মানে তোমাদের বাকিটা 45% কিন্তু থেকে থাকে। এই জায়গাটা একটু মনে রাখতে হবে যে কোনটা কত পরিমাণ থাকে। এবার প্লাজমার মধ্যে এই যে 55% মধ্যে আমরা মোটামুটি একটা ভাগ করে নিতে পারি যে এই প্লাজমার মধ্যে দেখো কী কী থাকছে। যেমন ওয়াটার 92%, বেশিরভাগটাই তোমাদের জলীয় অংশ আমরা দেখতে পাই। আর সলিড হিসাবে 8% থাকছে। এই সলিডের মধ্যে দেখো কী কী আছে, যেমন প্রোটিন থাকে, সল্টস থাকে বিভিন্ন, প্রোটিনের মধ্যে যেমন অ্যালবুমিন, এটা নিয়ে কোশ্চেন আসে। তারপর দেখো ফাইবিনোজেন, তারপর হচ্ছে প্রোথ্রোবিন, গ্লোবিউলিন, এগুলো। প্রোথ্রোবিনটা দেখবে রক্ত জমাট বাঁধতে বিশেষ হেল্প করে। আর আর সল্ট হিসেবে এনে থাকে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যেগুলো থাকে সল্ট হিসেবে। এবং আদার্স দেখো গ্লুকোজ, ফ্যাট, বিলিরুবিন, বিলিভার্ডিন, এগুলো কিন্তু আদার হিসেবে থাকে। দেখো তাহলে সলিড অংশের মধ্যে আমরা কিন্তু এই 3টে ভাগের মধ্যে আমরা দেখলাম প্রোটিন, সল্ট এবং আদার্স, যেটা বাকি ওই 8%-এর মধ্যে কিন্তু থেকে থাকছে। এই জায়গাগুলো কিন্তু একটু মাথায় রাখবে। চলো নেক্সট আমরা দেখি কি আছে। নেক্সট দেখো এইখানটা একটু দেখবে, শ্বেত রক্তকণিকার কাজ কি আমরা জানি সকলেই, জীবাণুকে ধ্বংস করা এবং আমাদের ইমিউনিটি অর্থাৎ প্রদান করা, সেটা কিন্তু সবচেয়ে শ্বেত রক্তকণিকায় কিন্তু করে থাকে। বিভিন্ন শ্বেত রক্তকণিকার শতকরা পরিমাণ, যেমন নিউট্রোফিল। এবার এটা দেয় কি বলতো, এইভাবে যে সবচেয়ে বেশি কোন কণিকাটা থাকে, নিউট্রোফিল, বেসোফিল আর মোনোসাইট, লিম্ফোসাইট, এগুলো আছে। তার মধ্যে সবচেয়ে বেশি কোনটা আছে তোমরা দেখতে পাচ্ছ, নিউট্রোফিলটা কিন্তু 60 থেকে 70% কিন্তু থাকছে। তার মানে কোশ্চেন পড়লে আমরা কিন্তু পারবো যে সবচেয়ে বেশি যেটা থাকছে শ্বেত রক্তকণিকার মধ্যে নিউট্রোফিল। অনুচক্রিকার সংখ্যা প্রতি ঘনমিটার রক্তে 2.5 থেকে 5 লক্ষ। আর অনুচক্রিকার কাজ কি? রক্ততঞ্চনে সাহায্য করা। রক্ততঞ্চন, হিমোগ্লোবিনের পরিমাণ 14.5 গ্রাম পার 100
মিলিলিটার রক্তে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটা কিন্তু হয়ে থাকে। পারলে এটা একটু মনে রাখতে পারো। লোহিত রক্তকণিকার জীবনকাল গড়াইও আমরা সকলে জানি 120 দিন, আর শ্বেত রক্তকণিকার 1 থেকে 15 দিন, অনুচক্রিকার জীবনকাল বা গড়ায়ু 3 থেকে 10 দিন হয়ে থাকে। অনেক বইতে তোমরা 3 দিনও পাবে, বা 3 থেকে দেখবে 7 দিনও দেওয়া আছে। যাই হোক, তোমাদের এরকম 3 থেকে 10 দিন অ্যারাউন্ডের মধ্যেই হবে কিন্তু। আর স্বাভাবিক হৃদস্পন্দনে গড়ে 72 বার প্রতি মিনিট আমরা বলেছিলাম। এইটা সৃষ্টি করে কিন্তু আমাদের যে নোটগুলো আছে, এভি নোট আর এসএ নোট। এসএ নোট করে থাকে আমাদের 72টা যে প্রাকৃতিক পেসমেকার, আর এভি নোটের রিজার্ভ পেসমেকার হিসাবে যেটা থাকে মিনিটে 50টা কিন্তু বিট করে। আর এইখানটা একটু মনে রাখবে। আর নেক্সট দেখো, আর হৃৎপিণ্ড আমাদের হৃৎপিণ্ড নিয়ে আরও কিছু আছে, তোমরা ওই জায়গাগুলো একটু পড়ে নেবে, যদি থাকে আমার কাছে তথ্যগুলো আমি অবশ্যই দিয়ে দেবো। রক্তবাহের ভিতরে জমাট বাঁধে না, কারণ কি? হেপারিন থাকে বলে। খুব পরে পরীক্ষায় হেপারিন থাকার জন্য তোমাদের কিন্তু জমাট বাঁধে না। আর রক্ত তঞ্চনে সাহায্য করে থ্রম্বোকাইনেজ উৎসেচক, যে উৎসেচকটা সাহায্য করে অ্যালার্জি প্রতিরোধ করে। দেখো এটা প্রচুরবার দেয় কিন্তু, যে আমাদের যে ওই ভাগগুলো দেখলাম না, ওর মধ্যে কোনটা আছে দেখো, ইউসিনোফিল শ্বেতকণিকা থেকে নির্গত হিস্টামিন ক্ষরণ করে তোমাদের এই প্রতিরোধ করতে হেল্প করে, বিশেষ করে অ্যালার্জি প্রতিরোধ করে, যেটা কিন্তু এই শ্বেত রক্তকণিকা রেখে দেখো আমাদের যে ভাগগুলো দেখলাম তার মধ্যে পড়ছে। অধিক অক্সিজেনযুক্ত রক্ত দেখো প্রবাহিত হয় ফুসফুসীয় শিরায়। অক্সিজেনযুক্ত অধিক যেটা প্রবাহিত হয় ফুসফুসীয় শিরা, আর অধিক CO2 যুক্ত রক্ত প্রবাহিত হয় ফুসফুসীয় ধমনীতে। থ্রম্বোসিস, রক্তবাহের ভিতরে রক্তের জমাট বাঁধার পদ্ধতিটার নামই হচ্ছে থ্রম্বোসিস। থ্রম্বোসিস তাহলে একটা পদ্ধতি যেটা রক্তবাহের ভিতরে রক্ত জমাট বাঁধার একটা পদ্ধতি। এবার দেখো নেক্সট ওয়ান আমাদের যে রক্ততঞ্চন বা হিমোসিস্টোসিস, রক্তবাহের বাইরে রক্তের জমাট বাঁধার পদ্ধতি। দেখো যখন রক্ততঞ্চন, এই দুটো টার্ম মনে রাখবে, একটা হচ্ছে থ্রম্বোসিস আর একটা হচ্ছে হিমোস্টেসিস। এই দুটো টার্ম মনে রাখবে কোনটায় কখন হচ্ছে। দেখো থ্রম্বোসিস রক্তবাহের ভিতরে, আর হিমোসিস্টোসিস দেখো যেটা রক্তবাহের বাইরে রক্তকে জমাট বাঁধার একটা পদ্ধতি। আর সর্বজনীন দাতা আমরা দেখেছিলাম, সর্বজনীন গ্রহিতা হচ্ছে এবি ব্লাড গ্রুপ, এর মধ্যে যেটা পড়ে এগুলো। আর নেক্সট ওয়ান আমাদের দেখি কি আছে এখানটা একটু দেখো, যে ইএসআর মানে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, যেটা 4 মিলিমিটার প্রতি ঘন্টা গড়ে হয়ে থাকে। আর সিস্টল আর ডায়াস্টল, হৃৎপিণ্ডে যারা সংকোচন প্রসারণ, যেটা মানবদেহ সিস্টল আর ডায়াস্টল বলে থাকি, যেটাকে মানে সংকোচন আর প্রসারণ। মানব হৃৎপিণ্ডে পেসমেকারের নাম সাইনোঅ্যাট্রিয়াল নোড। দেখো এসএ নোড, যেটা দেখো সব দিয়ে আছে মানব হৃৎপিণ্ডে পেসমেকার, যেটা আমরা এসএ নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোড, যেটাই হচ্ছে তোমাদের ওই বললাম প্রাকৃতিক পেসমেকার। আর রিজার্ভ পেসমেকার হচ্ছে এভি নোড, এভি, এটা এট্রিও ভেন্ট্রিকুলার নোড, এভি নোড। আরএইচ ফ্যাক্টর, এটা দেখি কিন্তু তোমাদের আরএইচ ফ্যাক্টরের উপরেই কিন্তু গ্রুপ এসেছে, গ্রুপগুলো কিন্তু নির্ণয় করা আছে, এক প্রকার অ্যান্টিজেন। দেখো রেসাস বানরের নাম অনুসারে এর নাম রেসাস ফ্যাক্টর, ওই যে আরএস যেটা বলছি তোমাদের আরএইচ রেসাস ফ্যাক্টর। প্রথম দেখো আমাদের যে ব্লাড গ্রুপ তো আমরা আছে অনেক জানি, আর একটা আছে রিয়ার ব্লাড গ্রুপ, যেটা বম্বে ব্লাড গ্রুপ, যেটা দেখা যায় না এখানে, খুব কম। এটা যদি হয়ে থাকে তাহলে মানে খুবই মানে রেয়ারেস্ট, প্রথম বম্বেতে পাওয়া গিয়েছিল, সেই জন্য এর নাম বম্বে ব্লাড গ্রুপ। রেয়ারেস্ট, খুব প্রচুর রেয়ারেস্ট, মানে পাওয়া যায় না বললেই চলে। যদি এরকম কারো গ্রুপ হয়ে থাকে তাহলে প্রচুর প্রবলেম হয় রক্ত নেয়ার ক্ষেত্রে, বিশেষ করে যোগান দেওয়া যায় না, থাকে না, এটা একটা ব্যাপার। আর আরএইচ ফ্যাক্টর এটার উপরে নির্ভর করে তোমার রক্তের নামটা, মানে নামকরণ যেটা হয়েছে, যে এবি কি এ, এগুলো নামকরণ হয়েছে। জল সংবহনতন্ত্র দেখা যায় তারা মাছের, তারা মাছ যেটা কি অ্যাকাইনোডার্মাটার মধ্যে পড়ে, তারা মাছ। মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় আরশোলা, চিংড়ি, শামুক ইত্যাদির। আর বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায় কেঁচো, ব্যাঙ, মানুষ ইত্যাদির। দেখো মুক্ত আর বদ্ধ, একটা খোলা একটা বদ্ধ থাকে, এই বদ্ধটা হচ্ছে আমাদের ক্ষেত্রে দেখা যায়। এই অনেক সময় দিয়ে দেয় নিচের কোনটা মুক্ত সংবহন দেখা যায় বা কোনটার বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়, এই জায়গাগুলো একটু পড়ে রাখবে। হিমশীল রক্তপূর্ণ দেহগহ্বর সন্ধিপদ বা শামুক জাতীয় প্রাণীদের মধ্যে দেখা যায়। শামুকরা ওই এর মধ্যে পড়ে, কিসের মধ্যে পড়ে বলো তো? শামুক মোলাস্কা, মোলাস্কা শ্রেণীর মধ্যে পড়ে। হ্যাঁ, মোলাস্কা। দেখবে যাদের দেহে শক্ত খোলস বা আবরণ থাকে আমরা মোলাস্কার মধ্যে ফেলি। শামুক, ঝিনুক এই টাইপের যেগুলো আছে তা সেগুলো হচ্ছে মোলাস্কার মধ্যে সব পড়ে। আর সন্ধিপদগুলো এগুলো কিসের মধ্যে পড়ে? আর্থ্রোপোডার মধ্যে। তো যত পতঙ্গ কীট পতঙ্গ আছে, যা কিছু আছে, আর্থ্রোপোডার সংখ্যাই পৃথিবীতে সবচেয়ে বেশি। আর্থ্রোপোডার মধ্যে কিন্তু পড়ে কীট পতঙ্গগুলো যত আছে। এবার মানুষের হৃৎপিণ্ডে 4 প্রকোষ্ঠযুক্ত, যেটা আমরা তো দেখলাম যে 4 প্রকোষ্ঠযুক্ত হয়। মাছের যেমন 2 প্রকোষ্ঠযুক্ত, আস্তে আস্তে ডেভেলপ হয়েছে এগুলো, মাছের পর এসছে আস্তে আস্তে সরীসৃপগুলো, তাদের দেখা গেছে 2টের জায়গায় 3টে এসে গেল।
3টের পর আবার 4টে এসে গেল, বিবর্তনের মাধ্যমে আমরা পরপর কিন্তু দেখতে পাই এগুলো চেঞ্জ হয়েছে। নেক্সট দেখো তোমাদের যেটা আছে এইখানটা একটু দেখবে, আরও আছে হৃৎপেশি বিশেষ অনৈচ্ছিক পেশি, কারণ হৃৎপেশি তো অনৈচ্ছিক পেশি হয়ে যায়, অনেক সময় দেওয়া হয় যে নিচের কোনটা অনৈচ্ছিক পেশি, হ্যাঁ নিচের কোনটা অনৈচ্ছিক পেশি সেটা দেওয়া হয়, ঠিক আছে। 10টা, হ্যাঁ দেখো ডান অলিন্দের ডান নিলয়ের কাজ ফুসফুসীয় ধমনীতে CO2 যুক্ত রক্ত চালনা করা, হ্যাঁ দেখো আমি তোমাদের যেটা বলছিলাম ডান অলিন্দের কাজ এগুলো সব দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবে। দ্বিপত্র বা বাইকাস্পিড ভাল্ব যেটা আমরা বললাম, দ্বিপত্র কবাটিকা কোথায় থাকে, আর ত্রিপত্র ট্রাইকাস্পিড ভাল্ব যেটা কোথায় থাকে তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি। হৃৎপিণ্ডের আবরণীর নাম কি, পেরিকার্ডিয়াম। ফুসফুসের আবরণী অনেক সময় দিতে পারে, এই দুটোই দেয় মূলত, প্লুরা বলে থাকি, প্লুরা ফুসফুসের আবরণী। আর হৃৎপিণ্ডের আবরণী কি বললাম, পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ড আর ফুসফুস নিয়ে বলছি বলে বললাম, প্লুরা হচ্ছে ফুসফুস, ফুসফুস এটা হচ্ছে প্লুরা, এর আবরণীর নাম প্লুরা। তারপর দেখো নীলাভ রক্ত দেখা যায় কম্বজ শ্রেণীর প্রাণীদের, কিন্তু কম্বজ যারা আছে তাদের মধ্যে কিন্তু নীলাভ রক্ত দেখা যায়, মানে এদের হিমোসায়ানিন থাকে, ত্রাম্যঘটিত যে রঞ্জক, আমাদের যেমন হিমোসায়ানিন থাকে না, কিন্তু আমাদের ওদের কি হিমোগ্লোবিন থাকে, হ্যাঁ এদের কিন্তু হিমোসায়ানিন থাকে, ঠিক আছে, ত্রাম্যঘটিত। এবার দেখো নেক্সট যেটা আছে, হিমোগ্লোবিন কি লৌহগঠিত রঞ্জক যেটা হচ্ছে হিমোগ্লোবিন, আর হিমোসায়ানিন তাম্যঘটিত যেটা তোমাদের বলছিলাম। এবার দেখো নেক্সট হচ্ছে হিমোলিম্ফ, পতঙ্গদের বাহিত রক্ত যেটাকে বলা হয় হিমোলিম্ফ, অনেক সময় দেয় যে পতঙ্গদের, তাহলে কি হিমোলিম্ফ। ভেনাস হৃৎপিণ্ড অধিক CO2 যুক্ত রক্ত প্রবাহিত হয়, মাছের ক্ষেত্রে দেখা যায়, কারণ ওদের তো CO2 পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে তোমাদের দেখতে পাবে যে ভেনাস হৃৎপিণ্ড, মানে দুটোর মাধ্যমে আদান প্রদান হবে। কুমির, ব্যাং, মাছের হৃৎপিণ্ড যথাক্রমে দেখো কুমিরের ক্ষেত্রে কটা দেখো 4, ব্যাঙের ক্ষেত্রে 3 এবং মাছের ক্ষেত্রে 2 প্রকোষ্ঠযুক্ত। এটা অনেক সময় দেয় ডাইরেক্টলি, ব্যাঙ এবং কুমিরগুলোকে কিন্তু দেয়া হয়ে থাকে। চলে নেক্সট ওয়ান আমাদের যেটা আছে দেখি। নেক্সট দেখো এইখানে আমরা একটু উল্লেখ করে দিয়েছি, খুব ইম্পর্টেন্ট তোমাদের এই টপিকটা, তোমাদের আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা এই জায়গাটা একটু ভালো করে পড়ে নেবে। যেমন তোমাদের দেখো পলিসাইথিমিয়া, লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় যখন বাড়ে তখন সেটাকে কি বলে হয়। তোমাদের জন্য লাগবে অ্যানিমিয়া, লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া, সেটাকে কি বলা হয়, অ্যানিমিয়া। অ্যানিমিয়া আমরা বলে থাকি যখন কমে যায়। লিউকোমিয়া, দেখো শ্বেত রক্তকণিকা স্বাভাবিকের তুলনায় অত্যাধিক যখন বৃদ্ধি পায় সেটাকে আমরা কি বলি, লিউকোমিয়া। খুব ভালো করে করবে, হ্যাঁ এইটা কিন্তু খুব ভালো করে। লিউকোসাইথিমিয়া, লোহিত শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাওয়া। থ্রম্বোসাইটোসিস, অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, দেখো প্রতিটা দেয়া আছে কণিকা, আর এখান থেকে কোশ্চেন হয়, সেই জন্য এই ছকটাকে ভালো করে করবে। আর একটা আছে তোমাদের দেখিয়ে নিই, এইখানটা দেখো থ্রম্বোসাইটোপেনিয়া বা পারপিউরা, পারপিউরাটা নিয়ে প্রচুর দিয়েছে, যে পারপিউরা কি, অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিক তুলনায় কমে যাওয়া, অপশানে থাকবে এরকম যে অনুচক্রিকার সংখ্যা কমে যাওয়া বা শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যাওয়া, লোহিত কণিকার সংখ্যা কমে যাওয়া বা বেড়ে যাওয়া, অপশান যে কোনো দিতে পারে, পারপিউরা বলা হয় কোনটাকে, বোঝা গেছে। সিকল সেল অ্যানিমিয়া, লোহিত অত্যাধিক ধ্বংসজনিত কারণ হয় যখন, দেখো অ্যানিমিয়ার তো অনেক ভাগ আছে, আমরা অ্যানিমিয়ার মধ্যে সিকল সেলটা কি, সেটা দিয়ে লোহিত কোনো অত্যাধিক ধ্বংসজনিত কারণে যখন হয়। তারপর দেখো নর্মোসাইটিক অ্যানিমিয়া, যেটা অত্যাধিক রক্তক্ষরণের কারণে লোহার অভাব হয়, সেই জায়গাটা। পারনিসিয়াম অ্যানিমিয়া, ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিডের অভাব হয়, খুব ইম্পর্টেন্ট, তোমরা বুঝতে পারছো এই জায়গাটা। তারপর দেখো হিমোফিলিয়া, হিমোফিলিয়া রক্তের তঞ্চন না হওয়া। তাহলে এই দুটো ছককে কিন্তু কিছু না করে ভালো করে কিন্তু মুখস্থ করে ফেলবে আজই, এগুলো কিন্তু তোমাদের এখান থেকে কোশ্চেন হতে পারে বা হয় ব্লাড থেকে, পিডিএফ দিয়ে দেবো। তারপর দেখো নেক্সট আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, চলনার গমন, এখানটা একটু পড়তে হবে। চলনার গমনের মধ্যে কি আছে দেখো, তোমাদের আমি একটা MCQ দিয়েছি, ওটা প্র্যাকটিস করবে, হয়তো এর মধ্যে সব নেই কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, কারণ আমাদের কাছে এনাফ সময় নেই। তোমাদের এই জায়গাগুলো কিন্তু একবার রিভিশন করে নিতে হবে। 9-10 বইটা খুলে পড়তে পারো, পড়ে তার সাথে তোমরা এইগুলোকেও পারছো নোটসগুলো ওয়ানলাইনার হিসেবে এগুলো করে নেবে, তার সাথে আমি তোমাদের MCQ চ্যাপ্টার ওয়াইজ দিয়েছি, সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে। বায়োলজিতে কিন্তু 50 নম্বর আছে, এই 50টা নম্বর তোমাদের একটা বড় একটা জায়গা বলতে পারো। বাকিতে তোমাদের 25 নম্বর তোমার ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে আছে, মানে 50 আর 25 তোমাদের 75 হয়ে গেল, মানে সায়েন্সই তো বেশিরভাগ। বাট এই 75 নম্বরের মধ্যে কেউ যদি 60-এর উপর পায় তাহলে তো এনাফ একটা এগিয়ে যাওয়া বলতে পারো, পাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। সেই জন্যই সায়েন্সটাকে ভালো করে একটু পড়তে হয় এই নার্সিংয়ের পরীক্ষার ক্ষেত্রে, এক্সামের ক্ষেত্রে বিশেষ করে। আর তোমরা 9-10-এর বইগুলো এখন তো অতটা এনাফ টাইম নেই যে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ডিটেলস অনেক তোমরা পড়তে পারবে, বা সেই জন্য আমি তোমাদের বলছি, আমি তোমাদের শেষ করে দিচ্ছি, প্রায় চেষ্টা করছি তোমাদের শেষ হয়ে যাবে, কিন্তু MCQ এর সাথে আমি তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করব। বাকিটা তোমরা পড়ো 9-10-এর বইগুলোকে এবং এগুলোকে রিভিশন দিতে থাকো।
দেখ এখানে ইম্পর্টেন্ট তথ্যগুলো আমি তুলে দেওয়ার চেষ্টা করেছি। যেমন ইউগ্লিনার গমনাঙ্গ কি? ফ্ল্যাজেলা। দেখো ফ্ল্যাজেলা হচ্ছে ইউগ্লিনার গমনাঙ্গ, এবং ফ্ল্যাজেলীয় গমন এদের যোগ্য। অ্যামিবার গমনাঙ্গ কি? ক্ষণপথ দেয় গমনাঙ্গগুলো। যেমন কেঁচোর গমনাঙ্গ কি বলো? না আছে হয়তো, এই যে সিটি বা সিটা বলা হয়, ক্লিপিং, এদের পদ্ধতিটাকে বলা হয় ক্লিপিং চলন। তারপর দেখো শামুকের গমনাঙ্গ মাংসল পথ, দেখবে মাংসল পথের সাহায্যে গমন করে, তাই না? গমনাঙ্গ বা এদের গমন পদ্ধতিটার নামও দিয়ে দিয়েছে, দেখো স্লিপিং। টিকটিকির গমনাঙ্গ এবং গমন পদ্ধতি হচ্ছে কুলিং, আর গমনাঙ্গ হচ্ছে পা, টিকিটির পায়ের সাথেই চলে। এবং আরশোলা গমনাঙ্গ পা এবং ডানা, গমন পদ্ধতি ফ্লাইং এবং ওয়াকিং। ভালো ভালো একদম পুরো ইম্পর্টেন্ট তোলা আছে। হাইডার গমনাঙ্গ কর্ষিকা, গমন পদ্ধতি লুপিং বা হচ্ছে সামার সল্টিং। তারা মাছের কি আছে? নালীপথ, এবং এদের যে গমন পদ্ধতি লুপিং। এই গমন পদ্ধতি আর গমনাঙ্গ তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা, যেহেতু আছে এটা, হ্যাঁ এইখানটা কিন্তু করে নিতে হবে। চলো নেক্সট, আমি আর এখানটা পড়ছি না। এখানটা দেখো হাইপোন্যাস্টি। এবার যে তোমাদের চলন আমরা যেগুলো দেখি বিভিন্ন ধরনের, হাইপোন্যাস্টি কাদের কাদের দেখা যায়, যেমন তোমাদের দেখা যায় ফান, কচু পাতা গোটানো অবস্থা থেকে খুলে যায়। এপিনাস্টি দেখা যায় কাদের, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের দেখো কি প্রকারণ চলন দেখা যায়, এটা এইভাবে দেয় বনচারাল। আর ফোটোনেস্টি, দিনের আলো তীব্রতা বাড়লে ফোটে, যেমন পদ্ম ফুল আমরা দেখতে পাই। থার্মোন্যাস্টি, দেখো থার্মো কথাটা তাপের সাথে যুক্ত, ফটো কথাটা আলোর সাথে যুক্ত, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। স্পঞ্জ পানি হলেও দেখো স্পঞ্জ কিন্তু একটা প্রাণী, এটা অনেক সময় দেয়। স্পঞ্জ আসলে কি? স্পঞ্জ কিন্তু একটি প্রাণী, এটাও দিতে পারে কোশ্চেন হিসেবে। আর গমনে কিন্তু কি? অক্ষম, দেখো স্পঞ্জ কিন্তু গমনে অক্ষম। আর নিকোটিন্যাস্টি এটা ছিল, নিক্সিন্যাস্টি হয়ে গেছে। নিকোটিন্যাস্টি মটর জাতীয় গাছে পাতায় রোদের তীব্রতা বাড়লে খুলে যায়, যেটা আছে। সিসমোন্যাস্টি দেখা যায় লজ্জাবতী, দেখবে পাতা মুয়ে যায়, যেটা আমরা বলে থাকি পাতাতে হাত দিলে, এটাও কিন্তু সিসমোন্যাস্টি দেখা যায়। নিউটেশন দেখা যায় বল্লী জাতীয় উদ্ভিদে, যেমন সিম, অপরাজিতা, এগুলোকে বলছে বল্লী জাতীয় উদ্ভিদ। গমনে অক্ষম উদ্ভিদ ক্লামাইডোমোনাস, গমনে অক্ষম কিন্তু উদ্ভিদ ক্লামাইডোমোনাস। নেক্সট দেখো তোমাদের এটা আছে যে বাইসেপস হলো ফ্লেক্সর পেশি বা ঐচ্ছিক পেশি, এগুলো আগের দিন তোমাদের অ্যাড করে দিয়েছি। সিলিয়ারি গমন কাজে দেখা যায়? প্যারামেসিয়ামে। এবং তিমির গমনাঙ্গর নাম প্যাডেল, দেখো প্যাডেল হচ্ছে তিমির গমনাঙ্গ, এটা কিন্তু একটু মনে রাখবে। আর তিমির যতটা সম্ভব ঝাঁককে কি বলা হয়? পড, পড বলা হয় যতটা সম্ভব। আর এগুলো দেওয়া হয় অনেক সময়। নেক্সট দেখো তোমাদের কোশ্চেন কি আছে যে মানুষের মোট অস্থি সংখ্যা, এটা নিয়ে কোন জায়গায় কি সন্ধি দেখা যায়, এগুলো একটু কবজা সন্ধি, বল শকের সন্ধি, এগুলো একটু তোমরা করবে। আর পিভট সন্ধি বা পাইভট সন্ধি কোথাও দেখা যায়, দেখো প্রথম আর দ্বিতীয় কশেরুকের সন্ধিতে। অস্থিগুলো কিসের সাথে যুক্ত হয়? পেশিগুলো কিসের সাথে যুক্ত হয়? টেন্ডনের সাথে। আর একটা হচ্ছে দেখো লিগামেন্টের সাথে, লিগামেন্টের সাথে অস্থির সাথে অস্থি যুক্ত হবে। আর টেন্ডনের সাথে হচ্ছে মানে অস্থির সাথে মাসেল মানে যুক্ত হবে টেন্ডনের মাধ্যমে, মাঝে টেন্ডন যুক্ত করবে। এটাই কিন্তু তোমাদের একটু মনে রাখার বিষয়। নেক্সট দেখো তোমাদের এই জায়গাটা একটু দেখো, টিকা, এখানটা একটু বলে দিই। টিকা আমাদের যে আছে তোমাদের জীবিত বা দুর্বলীকৃত টিকা, যে এমএমআর টিকা 9-এর বইতে তোমরা পাবে, এগুলো এরকমভাবেই দেওয়া আছে। আর বিসিজি টিকা, যেটা হচ্ছে জীবিত দুর্বলীকৃত টিকা। টিকা নিষ্ক্রিয় টিকা আছে, যেমন জলাতঙ্কের টিকা, হেপাটাইটিস এ টিকা, অধিবিষ জাতীয় বা টক্সয়েড টিকা ডিপিটি, আর টিটেনাস টক্সয়েড টিকা, এগুলো। আর এর মধ্যে আবার দেখো আর একটা আরও দুটো আছে তোমাদের সংযুক্ত কনজুগেট টিকা, এইচআইভির টিকা যেটা আছে, এইচআইভি হয়ে গেছে। অত একক বা সাব ইউনিট টিকা আছে হেপাটাইটিস বি টিকা। হেপাটাইটিসের মধ্যে অনেক ভাগ আছে, হেপাটাইটিস এ বি সি ডি ই করে, এগুলো পরপর আছে, এগুলো একটু দেখে নেবে, মনে রাখবে। আর নেক্সট আমি তোমাদের এইখানটা বলে দিই যে ডিপিটি হচ্ছে দেখো ডিপথোরিয়া পারটুসিস টিটেনাস, ফুল ফর্ম প্লাস হচ্ছে যে রোগ প্রতিরোধ করে, এইগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ, হেলথ অ্যান্ড ডিজিজ নিয়ে এখানে কিন্তু আসতে পারে। তোমরা যদি চাও তো হেলথ অ্যান্ড ডিজিজের একটা প্রিভিয়াস ইয়ার আছে কম্পিটিটিভ ব্যাচ, যদিও তোমাদের আমি গ্রুপে দিলে ওটা তোমরা বসে করতে পারবে। পরে আমি আলোচনা করে দিয়ে বোর্ডের চেষ্টা করবো। যেমন তোমাদের আমি একটা করিনি, তোমাদের ওই স্কেলিটন সিস্টেমের উপরে দিয়েছিলাম, কম্পিটিটিভে দিয়েছিলাম, তোমাদের ব্যাচে দিয়ে দিয়েছি গ্রুপে। তুমি যদি এই গ্রুপে থেকে থাকো, ওই দেখবে একটা দেওয়া আছে, করবে, আমি যেদিন হোক উত্তর ঠিক বলে দেবো বা আলোচনা করে দেবো বোর্ডেতে। এবার দেখো ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন বা সাল্ক ভ্যাকসিন বলে, পোলিও রোগের দেখো যে রোগ প্রতিরোধ করে সেটার জন্য। বিসিজি ব্যাসিলাস, দেখো ক্লাইমেটিক গুয়েরিন, যেটাকে আমরা যক্ষা। ট্যাব টাইফয়েড, দেখো প্যারাথাইফয়েড এ অ্যান্ড বি ভ্যাকসিন, টাইফয়েড এবং প্যারাটাইফয়েড। টিটি টিটেনাস টক্সাইড। রেবিস ভ্যাকসিন, দেখো রেবিস যেটা জলাতঙ্ক, এবং কলেরা ভ্যাকসিন, দেখো কলেরা। স্মল পক্স। এমএমআর আর এইচবিভি এগুলো করবে। হেপাটাইটিস বি ভ্যাকসিন, দেখো বি মাঝে থাকলে জানবে হেপাটাইটিস বি, এ মাঝে থাকলে এইচএভি হেপাটাইটিস এ ভাইরাস,
মানে হেপাটাইটিসের মধ্যে আমি বললাম এ বি সি ডি ই 5টা ভাগ আছে, তার মধ্যে এ বললে দেখবে মাঝে এ থাকবে, এইচ বি ভি বললে হেপাটাইটিস বি ভ্যাকসিন, যেটা হেপাটাইটিস বিকেই কিন্তু মোকাবিলা করছে। এটা যদি এইচ এ ভি হয়ে যেত তাহলে ওইটা হেপাটাইটিস একে প্রতিরোধ করতো। বোঝা যাচ্ছে কি বলছি? সি হয়ে গেলে এরকমভাবে কিন্তু এগুলোর নাম দেওয়া হয়েছে। এবার দেখো নেক্সট ওয়ান আমাদের যেটা আছে, এটা একটু আবজা হয়ে গেছে তো বুঝতে পারবে। টাইফয়েড যে রোগগুলো আছে, যেমন টাইফয়েড মানবদেহে যে সালমোনেলা টাইফয়েডস নামে এক ব্যাকটেরিয়া, এগুলো করতেই হবে, এগুলো বাদ দেওয়ার কোনো জায়গা নেই এখানে। কোনটা পড়বে এগুলো এইভাবে তো বলে দেওয়া যায় না, তবে তোমাদের এই জায়গাগুলো প্র্যাকটিস করতে হবে। কারণ তোমাদের দেখো যেমন নিউমোনিয়ার কি আছে, দেখো ডিপ্লোকক্কাস নিউমোনি, এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, দুটোই পেয়ে যাচ্ছ তোমরা এখানে। কি ঘটিত রোগ? দেখো ব্যাকটেরিয়া ঘটিত রোগ বলাই আছে, এবং এর যে জীবাণুটার নাম সেটাও দেওয়া আছে। যেমন যক্ষা, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এবং নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাহলে এটাও কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পরের ছকটায় দেখো অনেক আছে, এইখানটা দেখো, এটা একটু আবছা হয়ে গেলে তোমরা বুঝতে পারবে, কোনো ব্যাপার না। এটা যাই হোক, আমি বলে দিচ্ছি, কুষ্ঠ আছে, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি প্রচুর আসে, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি হচ্ছে কুষ্ঠর। কলেরা হচ্ছে ভিভিও কলেরি, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কলেরা তাহলে কি ঘটিত? ব্যাকটেরিয়া ঘটিত, এবং জলবাহিতও বটে, অনেক সময় দেখবে জলবাহিতও বলে হিসেবে কিন্তু দেয়। ডিপথোরিয়া এগুলো দেয়, হুপিং কাশি এগুলো দেয়, ঠিক আছে। গনোরিয়াটার জীবাণুটার নাম দিতে দেখিনি, কিন্তু এটা যৌনবাহিত একটা রোগ গনোরিয়া, যেটা কিন্তু তোমাদের দেয়, এবং ব্যাকটেরিয়া ঘটিত অবশ্যই। হেপাটাইটিস, চিকেন পক্স, মামস ভাইরাস ঘটিত রোগ প্রতিটাই। মামস আমাদের যে প্যারোটিড গ্রন্থি বা প্যারোটিড গ্ল্যান্ড আছে, যে আমাদের 3 জোড়া লালা গ্রন্থি আছে, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার আর হচ্ছে তোমাদের প্যারোটিড, এই প্যারোটিড ইনফেকশনই হচ্ছে মামসে দেখো কি হয়, এটা তাহলে আমরা মামসের রোগটা অবশ্যই কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ। ইনফ্লুয়েঞ্জা, এডস এগুলো তো করতেই হবে, এইচআইভি ভাইরাস যেটা আমরা জানি। তারপরে দেখো ডেঙ্গু, ইম্পর্টেন্ট ডেঙ্গু, পোলিও তো সবাই জানো, এটা তো বলা লাগে না। ডেঙ্গু, চিকনগুনিয়া, পিচ জ্বর, এনকেফালাইটিস ভাইরাস ঘটিত স্ত্রী কিউলেক্স মশা কামড়ে হয়। মশা যারা কামড় দেয় সব স্ত্রী মশাই কামড় দেয়, পুরুষ মশা কামড় দেয় না কোনোদিন। স্ত্রী মশা যখন ডিম পাড়ার সময় হয় তখনই কিন্তু কামড় দেয়, রক্তের প্রয়োজন হয় প্রচুর। আর যত দেখবে কামড়গুলো দেয় কিন্তু স্ত্রী মশা। যেমন মৌমাছির ক্ষেত্রে দেখবে একটা রানী মৌমাছি থাকে, যখন ওই অধিকার করে নেয় পুরোটা, বাকিদের হুল ফুটিয়ে দেয়, স্টেরাইল করে দেয়, রানীর অধিকার ছাড়ে না, মানে আমি একাই রাজত্ব করব, এরকম একটা ব্যাপার। সেরকম দেখো আমাদের এখানে যদি দেখি, আমাদের এইগুলো সব স্ত্রী কিউলেক্স, সব স্ত্রী কথাটা যুক্ত থাকবে। মশকি আসলে মশা কিন্তু না, আমরা বলে থাকি মশা কামড়েছিস। পুরুষ মশারা কামড়ের থেকে বেশি গাছের রস, তবে নর্দমা, নালা নর্দমা এই জাতীয় আবর্জনাগুলো খেয়ে থাকে, বুঝতে পেরেছে। আর স্ত্রীরা রক্তপান করবে। জলাতঙ্ক হচ্ছে রেবিস ভাইরাস ঘটিত কুকুরবাহিত একটা রোগ, এটা তো জানি। ফাইলোরিয়া আছে তোমাদের কৃমি ঘটিত রোগ, যারা ভালো করে ফাইলোরিয়াটা কৃমি ঘটিত বলতে তোমাদের কীরকম বলো তো, ওই ফাইলোরিয়াটা উচেরিয়া দেখো ব্যানক্রফটি, এটা একটু করে রাখবে। কৃমি ঘটিত মানে স্ত্রী কিউলেক্স এবং এডিস মশাবাহিতও কিন্তু রোগ এই ফাইলোরিয়া, গোত্রোগ যেটাকে বলে থাকি। আর দেখো পাটা ফুলে যায় ফাইলোরিয়া রোগে, অনেক প্রবলেম হয় আস্তে আস্তে। তারপর দেখো তোমাদের অ্যাসকারেসিস কৃমি ঘটিত রোগ, মানে ভালো করে খাবার যদি, বিশেষ করে মাংস প্রসেস করে ভালো করে সিদ্ধ করে না খেলেও কৃমি ঘটিত রোগ হয়, বিভিন্নভাবে হয়। আমাশয় এন্টামিমা হিস্টোলাইটিকা আদ্যপানি ঘটিত রোগ, সেটা হচ্ছে আমাশিয়া। ডায়রিয়াটা আলাদা, ডায়রিয়া তোমাদের যখন 10-এর উপর পটি হয়ে যাবে তখনই আমরা ডায়রিয়া বলে ফেলতে পারি, ডাক্তারেরা তখনই বলে দেয় ওটা ডায়রিয়া, আর কিছু না। প্রচুর জলের ঘাটতি হয় ওই সময়, ওয়ারেস পান করতে পারলে ওই জন্য। তারপর দেখো ব্রঙ্কাইটিস, ফুসফুসের সাথে যুক্ত। ফ্লুরেসি, দেখো ফ্লুরা কথাটা বললাম, সবই ফুসফুসের মধ্যে চলে যায়, ফুসফুসের যে ব্যাপারগুলো। তারপর দেখো প্যারালাইসিস, তো জানো প্যারালাইসিস নার্ভের রোগ আসলে, কিন্তু এটা কিন্তু অনেক সময় দেওয়া হয় আসলে কিসের রোগ, আমরা কিন্তু এটা উল্টো হয় বলে থাকি। দেখো প্যারালাইসিস যেটা নার্ভ আর পেশির দুর্বলতার জন্য রোগ, আসলে কিন্তু এটা কোনো প্যারালাইসিস হয়তো অনেকে মনে করবে হাড়ের রোগ কিনা, কারণ অপশানে দেখবে হাড়ও থাকে। এটা কোশ্চেনটা দিয়েছিলাম, আমি দেখেছিলাম একটা প্রিভিয়াস ইয়ার, প্যারালাইসিস। তারপর দেখো আর্থারাইটিসটা তোমাদের জানো অস্থিসন্ধির রোগ, এগুলো কিন্তু হাড়ে বলতে পারো। হাঁপানি কোথায় চলে যাবে জানো, পায়েরিয়া কোথায়, দাঁতে, মানে দাঁতে না, মানে মাড়ির রোগ, যেটা হচ্ছে পায়েরিয়া হলে দেখবে মুখ দিয়ে দুর্গন্ধ ছাড়বে, পায়েরিয়া যাদের থাকে, মানে বারবার দেখবে দাঁত মেজেও কিছু হয় না, মানে কিন্তু ওরা মাড়ির চিকিৎসা করতে হয়। ডাক্তারবাড়িতে গেলে দেখবে স্কেলিং করে দেবে, বেশ করে মাড়ির চিকিৎসা করে দেবে, অনেকটা ভালো হয়ে যায়। তবে এর জন্য অনেক পেস্ট আছে, সেগুলোকে ইউজ করলে সেগুলো থেকে মুক্ত পাওয়া যায়, আর কিছু না, কিন্তু ভালো হয় না পুরোপুরিভাবে।
এরকম বলা যায় না, হয়তো কোনো চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত ধরনের থাকতে পারে। গ্লুকোমা, দেখো গ্লুকোমা বললেই চোখে চলে যাবে, হাইপারমেট্রোপিয়া চোখে, ছানি পড়া বা ক্যাটারাক্ট বলি, মায়োপিয়া, এগুলো চোখের রোগ সব। আর যেটা আছে মেনিনজাইটিস, মেনিনজাইটিস হচ্ছে মস্তিষ্কের আবরণী। আমাদের যে মস্তিষ্ক ব্রেন যেখানে থাকে, দেখবে ব্রেন আমাদের একদম, দেখবে ব্রেনটা কিন্তু অনেক ভেতরে থাকে আসলে, ব্রেনের উপর আমাদের যে না মেনিনজেস, মস্তিষ্কের যে আমাদের আমাদের উপরে যে স্কাল আছে অর্থাৎ খুলির পর আমাদের মেনিনজেস আছে, মেনিনজেসের 3টে আবরণী আছে। কি কি মেনিনজেসের এই 3টে আবরণী তোমরা যদি দেখো একদম উপর থেকে দেখো, প্রথমে ডুরা ম্যাটার থাকে, তারপর তারপর তোমাদের আর্কানয়েড থাকে, আর্কানয়েড ম্যাটার, তারপর হচ্ছে পিয়া ম্যাটার, এটা হচ্ছে পিয়া ম্যাটার বলে, এটা ডুরা ম্যাটার, আর এটা আর্কানয়েড ম্যাটার। এই এই তোমাদের যদি দেখো আমাদের এই মেনিনজেস যে আছে না, মেনিনজেস পর্দাটা, এর রোগ কিন্তু এই যেটা বলছি দেখো, এই মেনিনজাইটিস মস্তিষ্কে আবরণী পর্দার প্রদাহজনিত রোগ, এটা হলো প্রদাহজনিত রোগটাকে বলা হয়। তবে অ্যালজাইমার স্মৃতিভ্রংশ, যেটা ভুলভাল বকবে এটা হলে। আর তোমাদের বর্তমানে যে কোনো এর কোনো চিকিৎসা নেই, দেখো দিয়ে দিয়েছে, এর কোনো চিকিৎসা নেই স্মৃতিভ্রংশ হলে। আর সেরিব্রাল পালসি, এটাও স্নায়বিক, সেরিব্রাল কথাটা যুক্ত স্নায়বিকের সাথে। আর পার্কিন্স রোগ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের রোগ হচ্ছে পার্কিন্স, অনেক সময় দেয়, এটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো তোমাদের করতে হবে। দেখো আমি প্রতিটা আলোচনা করে দিলাম মোটামুটি যতগুলো পেরেছি। এইখানটা একটা তোমাদের ছক দেওয়া আছে ডিজিজগুলো, এবং দেখো কি ঘটিত, যেমন ভাইরাস ঘটিত যে রোগগুলো আছে আমি এক জায়গায় করে দিয়েছি তোমাদের। ব্যাকটেরিয়া ঘটিত যে রোগগুলো আছে প্রোটোজোয়া, হেলমেন্থিস এবং ফাঙ্গাল ডিজিজ, দাঁত হাজা চুলকানি যেগুলো এর মধ্যে পড়ে, এই সমস্তটা তোমাদের এর মধ্যে দেওয়া আছে, এগুলো একটু করে নেবে তাহলেই হবে। আর কিছু নেই, আজ এই পর্যন্তই। তোমাদের এই জায়গাটা কিন্তু তোমরা পড়তে থাকো, আর অসুবিধা হলে বলবে, আমি তোমাদের এগুলো পিডিএফ দিয়ে দিচ্ছি, তোমরা পড়তে থাকো এগুলো। নেক্সট দিন আবারও নতুন একটা তোমাদের টপিক দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দিচ্ছি।